আমাদের আজকের টপিক একটি সি প্যানেল কিভাবে মেনটেন করতে হয় বা একটা সি প্যানেলে কিভাবে একটা ইউজার ক্রিয়েট করতে হয় বা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন একটা ডোমেইনে, তখন আপনি ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে মেনটেন করতে কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করবেন সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু দেখব। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের এই ফাইল ম্যানেজারটা, তারপরে আপনার ব্যাকআপ উইজার্ড, তারপরে আপনার একটা যে অ্যাডমিন মেইল, যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটা অ্যাডমিন মেইল কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে আমরা এই ক্লাসে দেখবো যে কিভাবে একটা অ্যাডমিন মেইল ক্রিয়েট করতে হয়। তারপরে আপনার যে পিএসপি মাই অ্যাডমিন ডাটাবেস, তারপরে আপনার যে স্কোয়াল ডাটাবেস, তারপরে আপনার পিএসপি মাই স্কোয়াল যে উইজার্ডটা আছে এই জিনিসটা, তারপর ডোমেইন, অ্যাড অন, সাব ডোমেইন, এই যে তারপর আপনার এই যে এসএসএল, এই প্রত্যেকটা জিনিস মোটামুটি আমরা ইউজ করে থাকি। তারপর যে আরেকটা সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস হচ্ছে এটা যে সিলেক্ট পিএইচপি ভার্সন। তারপরে আমরা দেখব যে ইউজার ম্যানেজার, এই জিনিসগুলা। তো প্রত্যেকটা জিনিস দেখা গেছে যে আপনার এক একটা টপিক যদি আমি ধরে ধরে বলতে চাই বিশাল একটা টপিক হয়ে যাবে। তো যার জন্য আমরা যতটুকু না জানলেই নয় ঠিক ততটুকু বলবো। যেমন ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে যদি আমি প্রবেশ করি দেখতে পাবেন এখানে অনেকগুলো ফাইল দেখাচ্ছে। এক একটা ফাইল কিন্তু আপনার এক একটা কাজে ব্যবহৃত হয়। যেমন যে এই ফাইলটা এক একটা ওয়েবসাইট, ঠিক আছে, একটা ওয়েবসাইট ডিরেক্টরি। তো আপনার মেইন ফাইলটা থাকবে যে এরকম, যখন আপনার একটা ওয়েবসাইট ইনস্টল করা থাকবে। আমি যখন webproduct.net ইনস্টল করছিলাম দেখছেন আমার যে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আপনার ক্ষেত্রে এই জিনিসটা এরকম দেখাবে না, আপনার ক্ষেত্রে দেখেছি যে public_html এর মধ্যে একটা গিয়ে ফাইল ক্রিয়েট হবে যেখানে কিনা আপনি সম্পূর্ণ ফাইলগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ফাইল। এখানে আপনার সম্পূর্ণ ইমেজ, তারপরে আপনার যত টেক্সট, যত জিপ ফাইল, যত কিছু আছে সম্পূর্ণ জিনিসগুলো এই জায়গাতে থাকে, কিন্তু প্লাগইন থেকে শুরু করে থিম পর্যন্ত সব। ওকে, এইগুলো আমাদের ফাইল ম্যানেজার মোটামুটি একটা আইডিয়া। তারপরে আপনার আমি যদি ইউজ ডিস্ক সম্পর্কে দেখি একটু, ডিস্ক ইউজ, যে আপনি কত জিবি বা কত এমবি আপনি হোস্টিং নিয়েছেন সেটা দেখতে পারবেন, বা আপনি হোস্টিং এ কি কি জিনিসগুলো রেখেছেন সম্পূর্ণ একটা ওভারভিউ এখানে দেখাবে। দেখেন যে আমার কতগুলো ওয়েবসাইট আছে, এখানে কি কি ওয়েবসাইট গুলো রয়েছে, কি কি ফাইল আছে, কোন ফাইলটা কতটুকু জায়গা খাচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানে শো করতেছে। যখন দেখবেন আপনার ডিস্ক ফুল হয়ে গেছে তখন কিন্তু আপনি এখান থেকে চাইলে রিমুভ করতে পারেন, যে আমার এই জিনিসটা দরকার নেই, এই নির্দিষ্ট জিনিসটা আমার প্রয়োজন হচ্ছে না, আমি চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে, তারপরে আমরা দেখবো আপনার যেমন যে ব্যাকআপ ফাইল, যেমন গত ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে একটা ব্যাকআপ ফাইল কতটা গুরুত্বপূর্ণ হয়। এই দেখেন আপনাকে এইখানে কিন্তু সম্পূর্ণ ব্যাকআপ ফাইল যে জিনিসগুলো রয়েছে আপনি চাইলে এখান থেকে আপলোডও করতে পারেন। যে আপনি যদি কোনো ওয়েবসাইট বা কোনো ডাটাবেস, মানে প্রত্যেকটা ফাইল কিন্তু আপনি চাইলে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ব্যাকআপ নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে আপলোড করতে পারেন, বা আপনি চাইলে সম্পূর্ণ ফুল প্যাকেজ যেটা আছে ব্যাকআপের, যেমন আপনি দেখেন এখানে প্রত্যেকটা ফাইল কিন্তু দেখাচ্ছে যে কি কি ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনি চাইলে সম্পূর্ণ ফুল ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, দেন এই যে আপনি যদি এখানে আসেন, এই যে মেইল অ্যাকাউন্টস, আপনি এখান থেকে চাইলে একটা ওয়েব মেইল ক্রিয়েট করতে পারেন। যেমন আমরা প্রথমে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছিলাম তখন আমাদের সামনে কিন্তু একটা অ্যাডমিন মেইল দেখাচ্ছিল যে admin@webproduct.net। তো আমরা চাইলে সেই জিনিসটা এখান থেকে ক্রিয়েট করতে পারি, যেহেতু আমাদের ক্রিয়েট করেছিল না, যার কারণে আমি একটা নিজস্ব পার্সোনাল মেইল ইউজ করেছিলাম। তো আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এই যে আপনি এখানে একটা ক্রিয়েটে ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন, আপনি এখান থেকে ডোমেইনটা সিলেক্ট করে দিবেন, যেমন webproduct.net। দেন আপনি কি নামে চাচ্ছেন, অ্যাডমিন লিখলেন আপনি অ্যাডমিন, দেন এই যে আপনার এক্সটেনশন কি @webproduct.net। তো এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে পারেন, চাইলে এখান থেকে জেনারেট করতে পারেন যে আপনি যে পাসওয়ার্ডটা চাচ্ছেন। ওকে, আমি এটা কপি করে নিচ্ছি, আমি এই পাসওয়ার্ডটাই দিচ্ছি আপাতত। এটা অবশ্যই আপনি সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার প্রয়োজন হলে আপনি ইউজ করতে পারেন। তারপর এই যে এখানে কিন্তু কিছু সেটিংস এর অপশন আছে, আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন যে আপনি কতটুকু স্পেস দিবেন, যে স্টোরেজের স্পেস কতটুকু দিবেন এই ইমেলটার জন্য। এখান থেকে চাইলে আপনি দিয়ে দিতে পারেন যে এমবি দিবেন, জিবি দিবেন, টেরাবাইট দিবেন। 500 যে দেখেছে এখানে 250 এমবি দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে 250 জিবিও দিতে পারেন। তারপর আপনি চাইলে টেরাবাইটও দিতে পারেন, যেহেতু আপনি আপনার ইসের উপর ডিপেন্ড করে যে আপনি হোস্টিং স্পেস কতটুকু আছে। তো আমরা এমবি রাখলাম 250, বা আপনি চাইলে আনলিমিটেড দিয়ে রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো এখানে দেখেন সম্পূর্ণ সবকিছু কিন্তু দেওয়া আছে অলরেডি। আপনি এখন যদি এখানে ক্রিয়েটে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার এই দেখেন একটা মেইল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, দেখছেন admin@webproduct.net। আপনি চাইলে এখান থেকে এই যে সবকিছু চেক করতে পারেন যে আপনার কয়টা ইমেল আসছে বা আপনার কয়টা ইমেল অলরেডি এখানে শো করতেছে, চাইলে আপনি এখান থেকে চেক করতে পারেন। যেহেতু আমার আপাতত কোনো ইমেল নাই এখানে, সেই ক্ষেত্রে দেখাচ্ছে না আসলে। আপনি চাইলে যে এখান থেকে ফরওয়ার্ড করতে পারেন, আপনি চাইলে আপনার এই ইমেলটাকে ফরওয়ার্ড করে আপনার যে পার্সোনাল যদি কোনো জিমেল থাকে
বা কোনো হটমেল থাকে, চাইলে সেখান থেকে আপনি এটাকে কনভার্ট করে নিতে পারেন, যে এটার যত মেল আসবে সম্পূর্ণ সব মেলগুলো এখান থেকে হয়ে ওইখানে চলে যাবে। এই অপশনটা অবশ্য দিয়ে রাখছে, আপনি চাইলে সেটাও করতে পারেন। ওকে, দেন আমি একটু ব্যাগে যাই। তো এই গেল মোটামুটি একটা ইমেল ক্রিয়েশন, যে কিভাবে একটা ইমেল ক্রিয়েট করবেন আপনি। যেটা বললাম যে এখান থেকে আপনি চাইলে ফরওয়ার্ড করে নিতে পারবেন। ওকে, তো আমরা আরেকটা জিনিস দেখি, যেমন যে পিএসপি মাই অ্যাডমিন। পিএসপি মাই অ্যাডমিনের আসলে কাজটা কি? এই যে দেখেন, পিএসপি মাই অ্যাডমিন হচ্ছে আপনার একটা ডাটাবেস। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডাটাবেসগুলো শো করতেছে, যে আপনি কতগুলো ডাটাবেস ক্রিয়েট করেছেন বা কতগুলো ডাটাবেস অলরেডি আছে এখানে সম্পূর্ণ। আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি কিন্তু ক্রিয়েট করতে পারেন, বা আপনি চাইলে যে একটা ডাটাবেস আপনার অলরেডি ব্যাকআপ নিয়ে আসে, আপনি চাইলে এখান থেকে ইনপুট করতে পারেন, বা আপনি চাইলে সম্পূর্ণ একটা ডাটাবেস এক্সপোর্ট করতে পারেন। তো এটা হইতেছে আপনার পিএসপি মাই অ্যাডমিনের কাজ। তো আমরা যদি আরেকটু যাই, এই যে দেখেন যে পিএসপি মাই স্কুয়াল ডাটাবেস, এটার কাজটা আসলে কি একটু দেখি। এই দেখেন এখান থেকে চাইলে আপনি যে ম্যানুয়ালি বললাম না, আপনি চাইলে এখান থেকেও ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারেন, যে একটা ডাটাবেস যে কীভাবে ক্রিয়েট করবেন, তারপর তার আন্ডার একটা ইউজার ক্রিয়েট করবেন, সম্পূর্ণ সিস্টেম এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। তো যেহেতু আমাদের অলরেডি যখন আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, আমাদের অটোমেটিক একটা নিয়ে নিচ্ছিল, কিন্তু যার কারণে আমাদের আর ম্যানুয়ালি ক্রিয়েট করতে হয় না। আপনি চাইলে এখান থেকে নাম দিয়ে, তারপরে আপনি এখান থেকে যেমন কারেন্ট দেখেন কি আছে এখানে, কারেন্ট ডাটাবেস, এখান থেকে চাইলে আপনি সার্চ করতে পারেন যে কোন ডাটাবেস আপনি খুঁজতেছেন। ওকে, এখান থেকে আপনি একটা ডাটাবেস কন্ট্রোল করতে কিন্তু একজন ইউজারের প্রয়োজন হয়, যেমন আমি cPanelটা কন্ট্রোল করতেছি অ্যাজ এ ইউজার হিসেবে, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু একটা ইউজার না দিলে কিন্তু আপনি এই ডাটাবেসটা কন্ট্রোল করতে পারবেন না, যার কারণে এখান থেকে আপনি একটা ইউজার ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, এখানে কিন্তু সম্পূর্ণ যতগুলো ইউজার আছে অলরেডি সব ইউজারগুলোকে শো করতেছে। দেন আমরা একটু দেখবো যে ডাটাবেস, ওই যে উইজার্ডস, এই জিনিসটা আসলে কি। এই ডাটাবেস উইজার্ডসও কিন্তু সেম জিনিস, যেমন আপনি টেস্টিংয়ে ক্রিয়েট করেন, যে নেক্সট স্টেপ দেখেন আপনাকে একটা কি যাচ্ছে, তারপরে ক্রিয়েট এ ডাটাবেস ইউজার, এখান থেকে আপনি ডাটাবেস যদি ধরিয়ে দেন, যেমন তারপরে এখানে একটা পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড করে তারপরে এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে দেবেন নেক্সট স্টেপে যাই, আপনার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এবং ইউজারও ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার সবচেয়ে সহজ একটা ওয়ে, যে কীভাবে আপনি একটা ডাটাবেস উইজার্ডস থেকে ক্রিয়েট করবেন। আমি যদি একটু দেখাই, ওই দেখেন আমি যে ক্রিয়েট ইউজার, দেখেন এখানে হচ্ছে প্রিভিলেজ, অল প্রিভিলেজে যদি আমি ক্লিক করে দিই, যে আমি এই যে ইউজারটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটর, যার কিনা সম্পূর্ণ প্রিভিলেজগুলো দেওয়া থাকবে, সে যা চাইবে তাই করতে পারবে, ঠিক আছে। এই যে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, দেখেন আমার অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন অলরেডি আমার একটা মেসেজ শো করতেছে যে হ্যাঁ ঠিক আছে, আপনার একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে যে এখান থেকে অ্যানাদার একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। এখানে সম্পূর্ণ অপশন দেওয়া আছে। দেখেন আমি যদি আপনাকে একটু দেখাই, যে আমি মাত্র যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেটা কি আসলে ক্রিয়েট হয়েছে কিনা। আমার যে ডাটাবেসটা আমি ক্রিয়েট করছি, ডাটাবেসের যে ইউজার সহ, দেখেন আমার এখানে অবশ্যই দেখাবে। দেখেন, দেখছেন আমার এখানে কিন্তু অলরেডি একটা ডাটাবেসের ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ডাটাবেসটার নাম কি ছিল? আমাদের ডাটাবেসটার নাম ছিল টেস্টিং। দেখেন টেস্টিং নামে একটা অলরেডি এখানে ডাটাবেস ক্রিয়েট হয়েছে। দেখেন টেস্টিং, দেখছেন অলরেডি কিন্তু একটা টেস্টিং নামে ডাটাবেস ক্রিয়েট হয়েছে, তার আন্ডারে এই যে ইউজারটা। তো এইভাবে আপনি চাইলে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারেন একেবারে স্বল্প সময়। ওকে, তো আমরা এখন দেখবো আপনার অ্যাড অন ডোমেইন বা সাব ডোমেইন আসলে কি। ডোমেইন অ্যাড করতে হয়, যেমন যে অ্যাড অন ডোমেইন থেকে আমরা এখন দেখি যে অ্যাড অন ডোমেইনটা আসলে কি। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার নিচে কিন্তু দেখাচ্ছে একটা webproduct.net, কারণ আমার অলরেডি একটা ডোমেইন কিন্তু পারচেস করা ছিল, যার কারণে আমি এখানে জাস্ট ডোমেইনটা অ্যাড করে দিচ্ছি, যার কারণে এখানে শো করতেছে। যদি আপনারা আরো ডোমেইন পারচেস করে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি অ্যাড করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমরা বিষয়গুলো একেবারে শর্টকাটে দেখছি, কারণ এই কারণেই তাই গেছে। আপনার সম্পূর্ণ সব জিনিসগুলো যদি আমি ডিটেইলে বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বা অনেক লং হয়ে যাবে, আর আপনি হয়তো বা দেখা গেছে দেখতে দেখতে আপনার যে ভিডিওর প্রতি ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা থাকবে না, যার কারণে আমি জিনিসগুলো একবারে শর্ট ভাবে প্রেজেন্ট করতেছি আপনার সামনে। ওকে, এখন দেখবো সাবডোমেইন কি। সাবডোমেইন হচ্ছে দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা অপশন, যে learning.webproduct.net, ঠিক আছে। যেমন এই লার্নিংটা হইতেছে আপনার একটা সাবডোমেইন, ঠিক আছে। এই ওয়েবপ্রোডাক্টের আন্ডারে এই learning.webproduct.net, তারপরে যে দেখেন practice.webproduct.net, তারপর webproduct.expertbd.com, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে সাবডোমেইন। আপনি চাইলে যে এখান থেকে দেখুন টেস্টিং, তারপর আপনি কোনটার আন্ডারে করতে যাচ্ছেন, এই webproduct.net, এখানে যদি আপনি ক্রিয়েট করেন দেখবেন যে আরেকটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এটা খুব কঠিন কোনো কাজ নয়। তো তারপরে আপনি এখানে ক্রিয়েট করে, সাপোজ আমি একটু দেখাই, দেখেন। ওকে, দেখেন যে আমার কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। যে testing.webproduct.net, এটার আন্ডারে অলরেডি একটা
সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে আপনি এখান থেকেও একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে পারেন। তো আমার এটা প্রয়োজন নেই বিধায় আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, দেখেন এইভাবে একটা রিমুভ করতে হয়। রিমুভ করাও খুব কষ্টসাধ্য কাজ নয়। ওকে, আমাদের রিমুভ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু চলে গেছে। ওকে, দেন আর বাকি যে জিনিসগুলো আছে আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে দেখবেন যে অতি সহজে বুঝে গেছেন। আর যে এসএসএল যে বিষয়টা আছে, এসএসএল হচ্ছে একটা সার্টিফিকেট, যেখান থেকে আপনার এসএসএল সার্টিফিকেটটা আপনি যদি নিতে চান, সেই ক্ষেত্রে আপনি ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডারের সাথে ডিসকাস করলেই তারা দেখেছে আপনাকে একটা এসএসএল সার্টিফিকেট দিবে, যে আপনার ওয়েবসাইটের মধ্যে যেমন HTTPS-টা শো করানোর জন্য। তো ওই জিনিসগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন নিজেরা, দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন। এখন আমরা একটু দেখব যে আপনার এই যে পিএসপি ভার্সন, যে সিলেক্ট পিএসপি ভার্সনটা আসলে কাজ কি। এটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ, যে এখান থেকে কিন্তু আপনি অনেক জিনিস মেনটেন করতে পারবেন। যেমন আমি একটু দেখাচ্ছি, এই এখানে দেখেন পিএসপি সিলেক্টর, এখানে অনেকগুলা এক্সটেনশন দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আপনার চেক মার্ক করা আছে, কিছুটা আনচেক করা আছে। তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত। আমাদের মেইন যে বিষয়টা হচ্ছে সেখানে হচ্ছে এই যে জিনিসটা, যে আপনার কারেন্ট পিএসপি ভার্সন, যে একটা ওয়েবসাইটে যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার এই পিএসপি ভার্সনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই পিএসপি ভার্সনের উপর কিন্তু আপনার থিম প্লাগইনগুলো ডিপেন্ড করে। যে আপনার দেখা গেছে আপনার লেটেস্ট যেই প্লাগইনগুলো আছে, সেই ক্ষেত্রে এই পিএসপির যে লেটেস্ট ভার্সনটা আছে সেটাকে তারা রিকমেন্ড করে। ওল্ড ভার্সনগুলোতে আপনার এই নিউ প্লাগইন বা থিমগুলো আপনার ঠিকমতো রান করে না, যার কারণে আমাদের এখানে এসে পিএসপিটাকে আপনার আপডেট করে নিতে হয়। তো আমাদের 7.4 দেওয়া আছে অলরেডি, যেহেতু অলরেডি আপনার 8.1 দেওয়া আছে বা চলতেছে অলরেডি, তো আমরা 7.4-এ রেখেছি, কারণ আমরা ওল্ড ভার্সনে আছি। কারণ হতেছে কি, দেখেছি কিছু সময় আপনার যখনই নতুন কোনো ভার্সন আসে, দেখেছে সম্পূর্ণ যদি সাথে আমি সিলেক্ট করে দিই, দেখেছে অনেক থিম বা প্লাগ ইন আপনার কনফ্লিক্ট করে, বা সাইটে পুরো সম্পূর্ণ ভেঙে যায় বা একদম হোয়াইট হয়ে যায়। যার কারণে আমরা কি করি, একটু ওল্ড ভার্সন ইউজ করে থাকি। যদি না আমাদের কোনো প্লাগ ইন বা আপনার কোনো থিম রিকমেন্ড করে যে না আমার 8.0 বা 8.1টাই লাগবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করলেন যে সহজে আপডেট করি না, আমরা একটু ওল্ড ভার্সনেই থাকি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা ভার্সন ওল্ড থাকলে হবে, যে আপনার এত 2টা বা 3টা ভার্সন ওল্ড না থাকলে চলবে। জাস্ট যেমন 8.1 চলতেছে, আপনি 8.0 রাখলেন, কোনো প্রবলেম নেই, কারণ 8.0টাও মোটামুটি এখন সেট আপ হয়ে গেছে, যার কারণে আর কোনো ইস্যু নাই, বিধেই কিন্তু 8.1টা আসছে। ওকে, তো এখান থেকে আপনি যদি সিলেক্ট করে দেন, তাহলে 8.0টা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এখানে সেভ করার কোনো প্রয়োজন নেই। এই যে আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু অনেকগুলো আপনি অপশন দেখতে পাচ্ছেন, যে অপশনগুলোর কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে দেখুন, এগুলো কিন্তু যেভাবে আছে আপনি চাইলে এইভাবে রাখতে পারেন। তো খুব বেশি চেঞ্জেস এর প্রয়োজন, এই চেঞ্জেস গুলো করতে হবে বিশেষ করে এই জায়গাতে। যেমন দেখেন এখানে 1500 দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, যেমন আপনার ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, ঠিক আছে। ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইমটা হচ্ছে যখন আপনি একটা থিম বা প্লাগইন ইনস্টল করবেন ম্যানুয়ালি, যেমন আমাদের যখন প্রিমিয়াম থিম বা প্লাগইন ইনস্টল করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিপ ফাইল আপলোড করে তারপর এটাকে ইনস্টল করতে হয়। তো ওই জিপ ফাইলটা আপলোড করতে সে কতটুকু সময়ের মধ্যে আপনাকে আপলোড করতে দিবে, বা দেখা গেছে আপনার এখানে 1500 সেকেন্ড দেওয়া আছে, আপনি যদি এখানে দেখা গেছে আপনার ওই 100 সেকেন্ড বা 200 সেকেন্ড দেওয়া থাকলো, তো এর মধ্যে কিন্তু যদি দেখা যাচ্ছে আপনার প্লাগইন বা থিমের যে জিপ ফাইলটা আছে সেটা যদি আপলোড না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইরর শো করবে। তো যার কারণে আমরা একটু বেশি করে সময় দিয়ে রাখি। আপনি দেখা গেছে আমি এখানে 1500 দেওয়া আছে, আপনি চাইলে 3000 দিতে পারেন। তারপরে যে আপনার ম্যাক্সিমাম ইনপুট টাইম, ও সেম জিনিস আর কি, যে আপনার একটা ফাইল বা একটা ইমেজ আপলোড করতে বা একটা ভিডিও আপলোড করতে কতটুকু সময় নিবে, সেই জিনিসটা যেমন দেখা গেছে এটুকু সময় সে নিল, এর বেশি যদি সময় নিয়ে নেয় সেক্ষেত্রে আপনাকে ইরর শো করবে। তো আপনি চাইলে এখানে 1500 জায়গায় 3000 দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তারপর দেখেছেন যে ম্যাক্সিমাম আপনার ইনপুট ভার্ডস, ওই সেম জিনিসটাই, যে আপনার যেই কোনো আপনি একটা যে ম্যাক্সিমাম ইনপুট, ওইটাও সেম, আপনি চাইলে এখানে 2-3000 দিতে পারেন। তো যে মেমোরি লিমিট, এই জিনিসটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন হয়, যে মেমোরি লিমিটটা, যেখানে দেখা গেছে হয়তো বা আপনার 128 MB দেওয়া থাকতে পারে। তো আপনি এইটাকে সবসময় চেষ্টা করবেন যে হাইস্ট যে 1 GB করে রাখতে, ঠিক আছে। তাহলে কি দেখেন আমিও কিন্তু 1 GB করে রেখেছি, কারণ এই 1 GB করে রাখার কারণ হচ্ছে যে যখন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব বা কোনো একটা পেজ বিল্ডার ইউজ করি বা কোনো একটা থিম বা প্লাগইন ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার মেমোরি লিমিটটা শো করে, যে আপনার মেমোরি লিমিট এত দেওয়া আছে, এর বাইরে আমরা যেতে পারছি না। যার কারণে আমরা সবসময় এটাকে 1 GB করে রাখি, যাতে আমার কোনো কাজ করতে গেলে কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো সেম যে একটা পোস্ট ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে, তো সেম এখানেও দেখেছে আপনার 2 MB বা 8 MB দেওয়া থাকতে পারে। তো আপনি এটাকে সরাসরি 1 GB করে রাখবেন, যাতে আপনার যখন একটা আপনি পোস্ট করবেন, ব্লগ পোস্ট করবেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়।
তো এই জিনিসগুলো সেভ করার জন্য কোনো জায়গায় সেভ বাটন পাবেন না, এটা অটোমেটিক সেভ হয়। তো মোটামুটি এই জিনিসগুলো আপনি একটু চেক করে নেবেন যখন কোনো কাজগুলো করবেন। তো আমি এখানে 1500 দেওয়া আছে, আপনি চাইলে 3000 করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এ ছিল মোটামুটি আপনার সিলেক্ট পিএইচপি ভার্সনের কাজ। আর এখন আমরা একটু দেখব যে ইউজার ম্যানেজার এটার আসলে কি কাজ। এই ইউজার ম্যানেজারের কাজ হচ্ছে কি, যেমন দেখেন এই যে অলরেডি আমাদের অনেকগুলো ইউজার ক্রিয়েট করা আছে কিন্তু, হ্যাঁ। তো আমি চাইলে এখান থেকে আরেকটা ইউজার ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যাড ইউজারে ক্লিক করবেন। অ্যাড ইউজার ক্লিক করার পর আপনি একটা নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে আপনি একটা ইউজার নেম দিবেন। তারপর আপনি সেই কোন ডোমেইনটা থেকে ইউজ করতে পারবে ওই cPanelটা, সেটা সিলেক্ট করে দিবেন। দেন একটা ইমেল দিয়ে ক্রিয়েট করে ফেলবেন যে তাকে কি কি আপনি অ্যালাউ করতেছেন। এখান থেকে আপনি চাইলে অ্যালাউ করে দিতে পারেন যে কোন কোন জিনিসগুলো সে এখান থেকে ইউজ করতে পারবে, সেই জিনিসগুলো চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি একটু দেখাই আরেকবার। এই যে আমাদের এই যে মেন ইউজারগুলো হচ্ছে কি, যে এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে আপনার যে মেন ইউজারটা, যে কিনা সম্পূর্ণ সবকিছু মেনটেন করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন অ্যাডমিন ইউজার। আর এইগুলো হচ্ছে আপনার সাব অ্যাডমিন বা সাব ইউজার, যারা কিনা এক একটা রোল প্লে করতেছে এই cPanel-এর মধ্যে, ঠিক আছে। এক একটা রোলের কারণে দেখা গেছে আপনার অনেক জিনিস শো করে, অনেক জিনিস শো করে না। যেমন দেখেন আমার কিন্তু অলরেডি এরকম একটা ওয়েব প্রোডেন্ট admin@webprodent-এর একটা অলরেডি ইউজার ক্রিয়েট করা রয়েছে এখানে। আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন আমি ডিলিট করলাম, দেখছেন অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু খুব আহামরি কিছু না, আপনি চাইলেই সহজে এই জিনিসগুলো করতে পারবেন। তো মোটামুটি একটা cPanel সম্পর্কে আইডিয়া হয়েছে আশা করি। তো খুব বেশি কিছু নেই, যে জিনিসগুলো আমরা মোটামুটি ইউজ করে থাকি এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর বাকি যে জিনিসগুলো রয়ে গেছে, দেখা গেছে আমরা কাজ করতে যখন যাব তখন দেখা গেছে অটোমেটিক জিনিসগুলো আমাদের জানা হয়ে যাবে, বা আমরা যখন কাজ করব তখন আমরা দেখে নিব যে আসলে কোন জিনিসটা কী কারণে আমি ইউজ করলাম, যখন আমি একটা ওয়ার্ডপ্রেস সাইট মেনটেন করব।